এখন কালবৈশাখী ঝড়ের সময়। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আমাদের দেশে যে বজ্রঝড়গুলো হয় সেগুলোকে কালবৈশাখী ঝড় বলা হয়। এই ঝড়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে তো ঝোড়ো হাওয়া বৃষ্টি হবে এবং এর সঙ্গে শিলাবৃষ্টিও হয়। শিলাবৃষ্টি মূলত এই সময়টাতেই হয়। তো শিলাবৃষ্টি যখন হয়, এই যে শিলগুলো পড়ছে, আমাদের হয়তো অনেকের স্মৃতিতেই আছে, আমরা যখন অনেকে আমরা যারা গ্রামে থাকতাম সেখানে শিল পড়তো। তো শিলগুলো কুড়িয়ে নিয়ে সেগুলোকে মালা তৈরি করা এবং শিলগুলো অনেকে মুখে খাওয়া এগুলোর ঘটনা আমাদের অনেকের স্মৃতিতে হয়তো আছে। এবং শুধু বলছি যে গ্রামে যারা আছেন তারাই যে এগুলো করেন ব্যাপারটা তা না, দেশের সব জায়গায় শহর থেকে গ্রাম সর্বত্রই শিলাবৃষ্টি একটা ভিন্ন ধরনের অনুভূতি তৈরি করে এবং সেই শিলাগুলো কুড়োনো, সেই শিলাগুলো খাওয়া, এগুলো অনেকেই করেন। গবেষকরা বলছেন এই যে বৃষ্টির সঙ্গে শিলা পড়ছে, সে শিলাগুলো খাওয়া আসলে নিরাপদ না। এখানে অনেক দূষিত উপাদান আছে এবং ক্ষতিকর উপাদান আছে যেগুলো মানুষের দেহের জন্য ক্ষতিকর। এখন এরকম প্রশ্ন থাকতে পারে যে এই যে একটা শিলা, যেখানে একটা স্ফটিক স্বচ্ছ খণ্ড, সেখানে মানুষের দেহের জন্য ক্ষতিকর কি থাকতে পারে? এই প্রশ্নের উত্তর আমরা জানবো, কিন্তু তার আগে শিলা এবং শিলাবৃষ্টি কি সে বিষয়টা জেনে নেই। বাতাসে যে জলীয়বাষ্প থাকে নর্মালি যেটা হয় হচ্ছে যে জায়গায় প্রেশার ফল করে সেই জায়গায় এই বাতাসের জলীয়বাষ্পটা গ্র্যাজুয়ালি লো প্রেশার দিকে যায় এবং লো প্রেশার দিকে যাওয়ার পরে এটা গ্র্যাজুয়ালি ঊর্ধ্ব আকাশ দিকে উঠতে থাকে এবং এটা একটা নির্দিষ্ট হাইটে, এটা নর্মালি হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার হাইটের উপরে যখন উঠে সেখানে একটা ফ্রিজিং লেভেল পায়। ফ্রিজিং লেভেল পেলে এই যে বাতাসের জলীয়বাষ্প এটা আপনাকে বা জলীয়বাষ্প থেকে আপনার বৃষ্টির কণাতে পরিণত হয়। তারপর যেটা হয় হচ্ছে উপরে যদি প্রেশার আরো ফল করে এই যে বৃষ্টিকণা এটা গ্র্যাজুয়ালি উপর দিকে উঠতে থাকে এবং এটা শিলাবৃষ্টিতে পরিণত হয়। এবং দেখা যায় যে যখন শিলাবৃষ্টিতে রূপান্তরিত হয়, শিলাতে রূপান্তরিত হয়, সেই সময় একটা ওজন ধারণ করে, সেই সময় গ্র্যাজুয়ালি নিচের দিকে নামতে থাকে এবং সারফেস চলে আসে। এবং কোনো কারণে যদি ফিজিক লেভেল পার হওয়ার পরও যদি আরো প্রেশার ফল করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে শিলাকণা আরো ঊর্ধ্ব আকাশে উঠে যায় এবং দেখা যাচ্ছে যে শিলার এটা ব্যাসার্ধ বেড়ে যায়। অনেক সময় শিলা 50 গ্রাম, 100 গ্রাম, এমনকি 230 গ্রাম রূপও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে শিলাখণ্ডে এইরকম একটা পানীয় এবং বরফের সদৃশ্য পানীয়, সেইটাতে দূষণ আসলে কিভাবে হতে পারে বা কতটুকু হতে পারে, সেটা শরীরের জন্যই বা কি ক্ষতি বয়ে আনতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে কিছুদিন আগে একটি গবেষণা হয়েছে। এই যে বৃষ্টির শিলাগুলো পড়ছে, সেগুলোর আসলে শিলাতে কি ধরনের উপাদান থাকছে। তারা দেখছেন যে সেখানে নাইট্রেট সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান রয়ে গেছে। এই উপাদানগুলো এমনিতেই পানির মধ্যে থাকে, কিন্তু দেখা গেছে যে সেগুলো সহনীয় মাত্রার চাইতে বেশি। প্রশ্ন হচ্ছে যে সেই বায়ুমণ্ডলে তৈরি হওয়া মেঘ, সেখানে তৈরি হওয়া শিলা, সেটার ভিতরে এই দূষণগুলো কি হতে পারে, হওয়া কি সম্ভব, কিভাবে সেটা? প্রথমে যখন শুরু হয় শিলাবৃষ্টিটা বা আকাশে যখন শুরু হয়, সেটাকে আইস নিউক্লিয়েশন বলি। এই আইস নিউক্লিয়েশনে এই যে বাতাসে বিভিন্ন রকমের পলিউশন থাকে, সেই পলিউশনের মধ্যে কিছু কিছু সাবস্টেন্স এই আইস নিউক্লিয়াস হিসেবে কাজ করে বা আইস যে গঠিত হয় তার সিড হিসাবে কাজ করে। এবং যখন সিড হিসাবে কাজ করে পলিউশনটা, তখন এই আইসটা তার চারিদিকে গ্রো করতে থাকে এবং একটা আরেকটার সাথে একত্রিত হয়, তারপর আরেকটা একত্রিত হয় বা তার চারিদিকে ওয়াটার ভেপার কনডেন্স করে, সেই কনডেন্স করে বড় রকমের একটা শিলা হয়। সেই শিলাটা যখন বাতাসে বেঁচে থাকার মতো অ্যাবিলিটি থাকে তখন বেঁচে থাকে। যখন এই সাইজটা বা ভরটা একটু বেশি হয়ে যায় তখন এটা আর্থ সারফেসে নেমে আসে। যখন নেমে আসে তখন যদি মানুষ এটাকে খায় খাদ্য হিসাবে, এটা আসলে খাবার না, যদি খায় তাহলে ওই যে পলিউশনের যে একটা অংশ এর মধ্যে আছে সেটা মানুষের শরীরে ইন্ট্রোডিউস করলো। পলিউশন ইন্ট্রোডিউস করা তো আসলে ভালো জিনিস না, এই জন্য এটা খাওয়া উচিত না আর কি। কারণ হলো শিলাবৃষ্টি যে কোনো ড্রিঙ্কস, পানি খাওয়ার জন্য পানির যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা ফুলফিল করার জন্য প্রায় 40টা প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলো ফুলফিল করতে হবে। এই শিলাবৃষ্টি সেই প্যারামিটার গুলো ফুলফিল করবে না, কারণ হলো এটার জন্মটা হলো ওই যে একটা পলিউশনের কথা বললাম, সেই পলিউশনটা সিড হিসেবে কাজ করে এবং তার চারিদিকে ওয়াটার ভেপারটা কনডেন্স করে, সেখান থেকে শিলাটার জন্ম হয়। সেই জন্য এটা খাওয়া উচিত না, কারণ এখানে পলিউশনের একটা অংশ এই শিলার মধ্যে থাকে। শিলা বৃষ্টির সঙ্গে ঝরে পড়া শিলায়
যে ক্ষতিকর উপাদানগুলো গবেষকরা দেখেছেন সেগুলো মানবদেহের নানা রকম ক্ষতি করতে পারে। তাই আমাদের এক দায়িত্ব হচ্ছে যে আমরা নিজেরা তো অভ্যেস করবই যে কোনো না কোনোভাবে এগুলো যেন মুখে না দেওয়া হয়। এই যে শিলার বৃষ্টির সময় এই শিলা মুখে দেয়া বা শিলা সংগ্রহ করা বা মুখে দেওয়া, এই কাজটা কিন্তু অনেক সময় শিশুরা করে থাকে। তারা যেন না করে সে ব্যাপারে অভিভাবকদেরও সচেতন হতে হবে। এমন নানা তথ্য পেতে ভিজিট করুন প্রথমআলো.com/ভিডিও এবং প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।